২৪-এর ৫ই আগস্টের পর হরে দরে বাংলাদেশের জেলখানা থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা নতুন করে দেশটির নিরাপত্তার জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। বিস্ময়কর এবং ভয়ঙ্কর তথ্য হলো, বাংলাদেশের এই জঙ্গিরা ব্যাপক বিধ্বংসী আইইডি বোমা বানাচ্ছে। সবশেষ প্রিয় জেনজি প্রজন্ম, বাংলাদেশের জঙ্গি নাই বইলা তোমরা ইউনুসের পিআর টিমের বানানো নেরেটিভ গিলে খাও, পাকিস্তানের লেজ দিয়ে কান চুলকাও। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর উত্থান তোমরা কখনোই দেখো নাই। 2005 সালে বাংলাদেশের শীর্ষ জঙ্গি সংগঠন জেএমবি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের নেতৃত্বে সারা দেশে একযোগে 63 জেলায় সিরিজ বোমা। তারেক রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু এখন কি সেই সফর এগিয়ে আসছে আগস্টের শেষ সপ্তাহে? ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গুরুত্বপূর্ণ এই তথ্যটি সামনে এনেছে। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, হঠাৎ কেন দিল্লি সফরের সময় এগিয়ে আনার প্রয়োজন পড়ছে? কি এমন পরিবর্তন ঘটেছে ঢাকা দিল্লি সম্পর্কে? আর সার্জিওগোর দীনেশ ত্রিবেদী এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতার সঙ্গে কি এই সফরের কোনো সম্পর্ক আছে? দিল্লিতে কি শুধু সৌজন্য সাক্ষাৎ হবে, নাকি জনগণ যদি আপনাকে ভালো না বাসে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, আপনার পতনও হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে। কিসের ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড তো একটা প্রতারণা। তারেক রহমান বুঝে গেছেন যে কোনো সময় জামাত ইসলাম তার বিরুদ্ধে নেমে যাবে, কারণে তিনি ভয়ে আতঙ্কে ইতিমধ্যেই বাংকার সিস্টেম বাড়ি করবার প্রস্তুতিতে যাচ্ছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জন্য বাংকার, প্রধানমন্ত্রীর জন্য সুড়ঙ্গ পথ, প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা। তারেক রহমানের দিল্লি যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু এখন কি সেই সফর এগিয়ে আসছে আগস্টের শেষ সপ্তাহে? ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গুরুত্বপূর্ণ এই তথ্যটি সামনে এনেছে। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, হঠাৎ কেন দিল্লি সফরের সময় এগিয়ে আনার প্রয়োজন পড়ছে? কি এমন পরিবর্তন ঘটেছে ঢাকা দিল্লি সম্পর্কে? আর সার্জিওগোর দীনেশ ত্রিবেদী এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতার সঙ্গে কি এই সফরের কোনো সম্পর্ক আছে? দিল্লিতে কি শুধু সৌজন্য সাক্ষাৎ হবে, নাকি শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে? নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সেপ্টেম্বরের 12 ও 13 তারিখের ব্রিক্স সম্মেলনে দিল্লি যাওয়া তার পক্ষে কঠিন। এরপরই সামনে এসেছে বিকল্প পরিকল্পনা, সেটি হলো সেপ্টেম্বরের পরিবর্তে আগস্টের শেষ দিকে দিল্লি সফর এগিয়ে আনা। আর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে পারে নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক। আর এখানেই রহস্য আরো ঘনীভূত হচ্ছে, কারণ একজন রাষ্ট্রপ্রধানের সফরের সময়সূচি সাধারণত ক্যালেন্ডারের বিষয় নয়। সময় নির্বাচন নিজেই একটি কূটনৈতিক বার্তা বহন করে। আর এবার সময়টা এমন এক পর্যায়ে আসছে যখন ঢাকা ও দিল্লির মধ্যে একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ চলছে। একদিকে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফর, আবার মার্কিন বিশেষ দূত সার্জিওগোরের ঢাকা সফর। অর্থাৎ মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকা, দিল্লি, ওয়াশিংটন এই তিনটি দেশের কূটনৈতিক যোগাযোগ হঠাৎ বেড়ে গেছে। তাহলে শেখ হাসিনার প্রসঙ্গ আসছে কোথা থেকে? আসছে ঢাকা দিল্লির দৌড়ঝাঁপ থেকে। 10 আগস্ট দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। আর ঠিক সেই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান পরাগ জৈন ঢাকায় আসে। কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে দাবি করা হয়, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আলোচনা শুধু শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে কি হবে না এই প্রশ্নে আটকে নেই, বরং প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তিনি যদি ফেরেন তাহলে কিভাবে ফিরবেন, কখন ফিরবেন, তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, সীমান্ত ও বিমানবন্দর ব্যবস্থাপনা কি হবে, ফেরার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমানের আগস্টের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধরুন সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যাওয়া সম্ভব হলো না, তাহলে কেন আগস্টের শেষ সপ্তাহেই আলাদা করে দিল্লি সফরে যেতে হবে? আর এখানেই আসে সার্জিওগোরের প্রসঙ্গ। সার্জিওগোর 31 জুলাই ঢাকায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন, এরপর তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন, আর 11 আগস্ট দিল্লিতে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এইসব তৎপরতায় পরিষ্কার, যুক্তরাষ্ট্র এখন ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখছে। কিন্তু শেখ হাসিনা কোথায়? এই প্রশ্নটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভারত বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে কঠিন বিষয় এখনো শেখ হাসিনা। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যার্পণ চেয়েছে, দিল্লি বলছে বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন।
আর শেখ হাসিনা বলছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। এখন ভারতকে একই সঙ্গে তিনটি বিষয় বিবেচনা করতে হচ্ছে। 1, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। 2, শেখ হাসিনাকে ঘিরে ভারতের নিজস্ব নিরাপত্তা ও রাজনৈতিক হিসাব। এবং 3, শেখ হাসিনা দেশে ফেরার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই তারেক রহমানের দিল্লি সফরকে শুধু সাধারণভাবে দেখার সুযোগ নেই, এটি হতে পারে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চূড়ান্ত ধাপ। তাই আগস্টের শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি তারেক রহমান সত্যি দিল্লি যান তাহলে নজর থাকবে কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, তিনি কার সাথে একান্ত বৈঠক করেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নতুন কোনো অবস্থান আসে কিনা। তৃতীয়ত, ভারত বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতায় নতুন কোনো ঘোষণা হয় কিনা। চতুর্থ, চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে কি বার্তা দেয়। 5 আগস্টের পর হরে দরে বাংলাদেশের জেলখানা থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা নতুন করে দেশ নিরাপত্তার জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। বিস্ময়কর এবং ভয়ঙ্কর তথ্য হলো বাংলাদেশের এই জঙ্গিরা ব্যাপক বিধ্বংসী আইইডি বোমা বানাচ্ছে। সবশেষ এমন 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যমের সবশেষ শিরোনাম হলো এরকম 100টি প্রেসার কুকার বোমা জঙ্গিদের হাতে আছে বলে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 2 বছর ধরে প্রথমে ইউনূসের সরকার, তারপর বিএনপি সরকার প্রকাশ্যে দেশে জঙ্গি নেই দাবি করলেও এখন পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। দেশের এমন পরিস্থিতির মধ্যে খোদ জাতিসংঘের এক প্রতিবেদনে আরো গুরুতর তথ্য বেরিয়ে আসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ছোট আকারের ইউনিট বা সেল গঠনের চেষ্টা করছে ভারতীয় উপমহাদেশের আল কায়েদা বা AQIS। প্রতিবেদনে বলা হয়েছে AQIS বাংলাদেশে ছোট ও বিকেন্দ্রীভূত সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। বড় আকারের সাংগঠনিক কাঠামোর পরিবর্তে সংগঠনটি এখন ছোট ছোট ইউনিটের পাশাপাশি সরবরাহ ও অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল নিয়েছে। 2017 সালের পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সহায়ক সংস্থাটি আবারও বাংলাদেশে আল কায়েদার কোনো শাখা বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে বলে সতর্ক করলো। প্রশ্ন হলো, গত 2 বছর ধরে দুটি সরকারের শীর্ষ প্রতিনিধিরা যেভাবে বলে গেছেন জঙ্গিবাদ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের নাটক, এমনকি জঙ্গি হিসেবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পট পরিবর্তনের পর উল্টো পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বাদী ও সাক্ষী করেছেন, তারা এখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এই প্রতিবেদনের পর কি বলবেন? বিস্তারিত পর দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এবং আনসার আল ইসলাম নামে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা AQIS। 2015 সালে ইতালীয় নাগরিক হত্যার পর প্রথম আইএস দায়িত্ব স্বীকার করেছিল। একই বছর লেখক অভিজিৎ রায় হত্যার পর আল কায়েদা এই হত্যার প্রথম দায়িত্ব নেয়। বিবিসি বাংলার হিসেবে 2015 থেকে 2016 সালে অন্তত 6টি হত্যাকাণ্ডে আল কায়েদা এবং 13টিতে আইএস দায় নিয়েছিল। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ, যিনি পরে আইজিপি ছিলেন এবং কিছুদিন আগে দুবাইতে গ্রেপ্তার হয়েছিলেন। বেনজির আহমেদ যখন র্যাবের মহাপরিচালক ছিলেন তখন গ্রেপ্তার হওয়া 49 জন আদালতে জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছিল এবং এদের সবারই বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল। কারাগারের সূত্রগুলো বলছে প্রথমে জুলাই আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে এদের বেশিরভাগ পালিয়ে যায়। বাকিরা 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে বের হয়ে যায়। আওয়ামী লীগ আমলে যারা জঙ্গি সংশ্লিষ্টতার জন্য গ্রেপ্তার হয়েছিল, বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিল, ইউনূস সরকারের আমলে জামিনে মুক্ত হয়ে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বাদী কিংবা সাক্ষী হয়ে গেছে। গত 29 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এক সময় জঙ্গিবাদের অপরাধে অভিযুক্তরা কিভাবে আইসিটিতে সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে সাক্ষী হয়ে যাচ্ছে। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে আমরা নাম প্রকাশ না করলেও আমাদের হাতে আসা তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে এমন কমপক্ষে 4 জন আইসিটিতে সাক্ষ্য দিয়েছে তাদের বিরুদ্ধে যারা তাদেরকে এক সময় হাতে নাতে গ্রেপ্তার করেছিল। গত 1 জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। বিগত 2 বছর ধরে যখনই বাংলাদেশে জঙ্গিদের উত্থান দেখা গেছে তখন সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনাগুলো আওয়ামী লীগ আমলের নাটক ছিল। সবশেষ সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে একের পর এক শক্তিশালী আইইডি বোমা পাওয়া যাচ্ছে সেগুলোর মূল হোতা হিসেবে পুলিশ শনাক্ত করেছে বোমারু মামুনকে। অথচ এই বোমারু মামুন বিগত আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়ে 9 বছর জেলে ছিল। তার বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলা